নলেজ একাডেমিতে আজকে আমরা ইলেকশন কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন এবং ফিনান্স কমিশন নিয়ে আলোচনা করব। এগুলি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো আজকের এই আলোচনা এমসিকিউ বেস হলেও এই এমসিকিউর মাধ্যমেই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এই টোটাল যে অর্গানাইজেশনগুলো রয়েছে এবং এরপরেও আরও কয়েকটা রয়েছে যেগুলোকে একসঙ্গে বইয়েতে কনস্টিটিউশনাল বডি হিসাবে দেওয়া থাকে। তো দেরি না করে আজকের এমসিকিউগুলো দেখে নাও এবং এই এমসিকিউর মাধ্যমেই তোমাদের যা কনফিউশন সেগুলো দূর হয়ে যাবে। তো আগে বলে রাখি যে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি যেতে থাকো দেখবে কোশ্চেনের লেভেল ইজি টু হার্ড হয়ে যাবে। প্রথম ইজি, তারপরে কিছু প্রশ্ন মডারেট লেভেল, কিছু প্রশ্ন আবার হার্ড লেভেলের হবে। তো আমি এই সিরিজে পুরো কনস্টিটিউশনাল বডিজ যতগুলো রয়েছে সেখানের যতগুলো চ্যাপ্টার রয়েছে সবগুলো থেকেই আমি এমসিকিউ সলভ করে দেব। তো প্রথম প্রশ্ন, ইলেকশন কমিশন ওয়াজ স্ট্যাবলিশড বাই। ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন কার দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল, কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? বলছে ল অফ পার্লামেন্ট, মানে পার্লামেন্টের আইন দ্বারা। তার বলছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতির দ্বারা। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান দ্বারা। নাকি বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ ল অফ পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের দ্বারা। কার দ্বারা তৈরি হয়েছিল? মানে ল অফ পার্লামেন্ট ও প্রেসিডেন্ট কেন বলছে? কারণ কোনো বিল যদি পার্লামেন্টে পাস হয় সেটা প্রেসিডেন্টের সম্মতি পেলে তবেই সেটা আইনে পরিণত হয়। তো এখানে বলতে আছে কোনো বিল পাস করে কি এই ইলেকশন কমিশন তৈরি হয়েছিল নাকি কনস্টিটিউশন দ্বারা তৈরি হয়েছিল? তো মনে রাখবে ইলেকশন কমিশন বা ফিনান্স কমিশন এগুলো হচ্ছে কনস্টিটিউশনাল বডিজ। তার মানে এটা কনস্টিটিউশন দ্বারাই তৈরি হয়েছিল এবং এর প্রভিশন সরাসরি কনস্টিটিউশন তৈরির সময় কিছু দেওয়া হয়েছিল, সরাসরি কনস্টিটিউশনেই এর প্রভিশন রয়েছে। হ্যাঁ, তাই উত্তর হবে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ইলেকশন কমিশন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্বারা তৈরি হয়েছিল, মানে ভারতের সংবিধান দ্বারা ইলেকশন কমিশন তৈরি হয়েছিল। এরকম ফিনান্স কমিশনও ভারতের সংবিধান দ্বারা তৈরি হয়েছিল। ঠিক আছে, তো ভারতের সংবিধানের 324 নম্বর ধারায় এই ইলেকশন কমিশন সংক্রান্ত বিষয় রয়েছে, ভারতের সংবিধানের 324 নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন, ইন হুইচ ইয়ার টু অ্যাডিশনাল কমিশনার were appointed for the first time in ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? বলতে আছে যে ভারতে যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশনে কবে দুজন অ্যাডিশনাল কমিশনারকে নিয়োগ করা হয়েছিল? এখানে ডবল টু হয়ে গেছে, একবার টু হবে, তোমার দেখে নিও। তো মনে রাখবে যে ভারতের নির্বাচন কমিশন যখন তৈরি হয়েছিল তখন এটা ছিল একটা সিঙ্গেল মেম্বার বডি। হ্যাঁ, এটা সিঙ্গেল মেম্বার বডি হিসাবে কাজ করতো। তো পরবর্তীকালে অ্যাডিশনাল কমিশনার হিসাবে নিয়োগ করা হয়েছিল। তো এটা প্রথমবারের জন্য কখন করা হয়েছিল? তো মনে রাখবে 1989 সালে 61তম সংবিধান সংশোধন অনুসারে ভোটের বয়স, ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 19 করা হয়েছিল, যে কারণে ইলেকশন কমিশনের প্রেশার এসেছিল, কাজের প্রেশার বেড়েছিল। তো তাই নতুন করে দুজনকে অ্যাডিশনাল কমিশনার হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছিল। পরবর্তীকালে এই অ্যাডিশনাল কমিশনারদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে আবার পুনরায় 1993 সালে আবার দুজনকে নিয়োগ করা হয়েছিল। তো বর্তমানে যে ইলেকশন কমিশন সেটা আর সিঙ্গেল মেম্বার বডি নয়, এখানে তিনজন রয়েছে। একজন চিফ ইলেকশন কমিশনার বলা হয়, একজনকে প্রধান তিনি চিফ ইলেকশন কমিশনার, আর দুজন রয়েছেন অ্যাডিশনাল কমিশনার। নেক্সট, হুইচ আর্টিকেল ডিসক্রাইব দ্য ফাংশন অফ ইলেকশন কমিশন? হুইচ আর্টিকেল ডিসক্রাইব দ্য ফাংশন অফ ইলেকশন কমিশন? কোন আর্টিকেল ইলেকশন কমিশনের ফাংশন বা কাজকে বর্ণনা করে? তো মনে রাখবে যে ইলেকশন কমিশনের কাজকে বর্ণনা করা হয়েছে আর্টিকেল 324, 324 নম্বর ধারায় ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের কাজ সম্পর্কিত বিষয় রয়েছে। এটা খুবই সহজ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ ফিনান্স কমিশন? অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান কে? অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান কে? তো উত্তর হবে কেসি নিয়োগী, কেসি নিয়োগী। তো মনে রাখবে, তো এই যে প্রথম যে অপশান রয়েছে YV রেড্ডি, ইনি ছিলেন 14th ফিনান্স কমিশনের চেয়ারম্যান। নেক্সট, হুইচ কনস্টিটিউশন বডি ইজ কল্ড ব্যালেন্সিং হুইল অফ ফিজিক্যাল ফেডারালিজম ইন ইন্ডিয়া? হুইচ কনস্টিটিউশনাল বডি ইজ কল্ড ব্যালেন্সিং হুইল অফ ফিজিক্যাল ফেডারালিজম? তো উত্তর হবে ফিনান্স কমিশন, ব্যালেন্সিং হুইল অফ ফিজিক্যাল ফেডারালিজম অফ ইন ইন্ডিয়া, ফিজিক্যাল ফেডারালিজম ইন ইন্ডিয়া। উত্তর হবে ফিনান্স কমিশন, অপশান ডি। নেক্সট কোশ্চেন, জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন ক্রিয়েটেড বাই? জয়েন্ট
স্টেট পাবলিক সার্ভিস কমিশন ক্রিয়েটেড বাই। জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন কার দ্বারা তৈরি করা হয়? মনে রাখবে, দুটো স্টেটের জন্য যদি একটাই পাবলিক সার্ভিস কমিশন তৈরি করতে হয় তাহলে একরকম নিয়ম, আর একটা স্টেটের জন্য একটা পাবলিক সার্ভিস কমিশন একটা রকম নিয়ম। তো এখানে জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশনের অর্থ হচ্ছে দুটো স্টেটের জন্য একটা পাবলিক সার্ভিস কমিশন। তো নর্মালি স্টেট পাবলিক সার্ভিস কমিশন তৈরি করে গভর্নর, কিন্তু যেহেতু বলেছে জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ দুটো স্টেটের জন্য একটা পাবলিক সার্ভিস কমিশন, তো এক্ষেত্রে পার্লামেন্টের অ্যাক্ট দ্বারা করা হয়। তো উত্তর হবে অপশান এ। নর্মালি স্টেট পাবলিক সার্ভিস কমিশন তৈরি করে গভর্নর, কিন্তু জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন মানে দুটো স্টেটের জন্য একই পাবলিক সার্ভিস কমিশন এটা তৈরি করে পার্লামেন্টের আইন দ্বারা। নেক্সট প্রশ্ন, হু ক্যান অ্যাপয়েন্ট দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন? বলতে আছে যে কে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মেম্বারদেরকে অ্যাপয়েন্ট করে, নিযুক্ত করে। স্টেট পাবলিক সার্ভিস কমিশন মানে রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশন রয়েছে তাকে কে নিয়োগ করে? পার্লামেন্ট, প্রেসিডেন্ট, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া না গভর্নর অফ স্টেট? উত্তর হবে গভর্নর অফ স্টেট। মনে রাখবে, যেটা ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, সেখানে চেয়ারম্যান এবং মেম্বারকে নিয়োগ করা হচ্ছে প্রেসিডেন্ট, কিন্তু স্টেটের ক্ষেত্রে স্টেটের প্রধান গভর্নর পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান এবং অন্যান্য যে মেম্বার তাদেরকে নিয়োগ করে। তো পরীক্ষাতে যদি ঘুরিয়ে পড়ে যে পশ্চিমবঙ্গের যে পাবলিক সার্ভিস কমিশন তার চেয়ারম্যানকে কে নিয়োগ করে? তো উত্তর হবে গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। নেক্সট প্রশ্ন, হু ক্যান রিমুভ দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন? আগের কোশ্চেনের সঙ্গে এই কোশ্চেনটা মিল আছে। আগেটাতে বলেছিলাম অ্যাপয়েন্টমেন্ট, এটাকে বলেছি রিমুভ। এটা বলার কারণ আছে, ভেবে দেখো যে অ্যাপয়েন্টমেন্ট কে করছে? অ্যাপয়েন্টমেন্ট করছে হচ্ছে গভর্নর, ঠিক আছে, কিন্তু রিমুভ গভর্নর করতে পারে না। স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মেম্বারকে অ্যাপয়েন্ট করে গভর্নর, কিন্তু রিমুভ গভর্নর করতে পারে না। রিমুভ করার ক্ষমতা রয়েছে একমাত্র প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো উত্তর হবে অপশান বি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই দুটো বার মনে রাখবে, স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান এবং মেম্বার তাকে অ্যাপয়েন্ট করে হচ্ছে গভর্নর, কিন্তু রিমুভ করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি। নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা হলো, দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন হোল্ড অফিস ফর? বলতে আছে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং যে মেম্বার রয়েছে তারা কতদিনের জন্য অফিসে থাকে, মানে তাদের কার্যকাল কত? তো তাদের কার্যকাল হচ্ছে 6 বছর অথবা 62 বছর পর্যন্ত বয়স, যেটা আগে হবে সেটা। মানে তার কার্যকাল 6 বছর হয়ে যায়, তার বয়স যাই হোক তাকে রিটায়ার করতে হবে। আর যদি তার বয়স 62 বছর হয়ে যায়, তার কার্যকাল 6 বছর না হলেও তাকে রিটায়ার করতে হবে। মানে কেমন বোঝাতে আছে, ধরো স্টেট পাবলিক সার্ভিস কমিশনের কোনো এক চেয়ারম্যান যদি 50 বছর বয়সে ধরো সে অ্যাপয়েন্ট হলো, এবার 6 বছর মানে 56 বছর যদি তার বয়স হয় তাহলে তাকে রিটায়ার করতে হবে। মানে 50 বছর নিয়োগ হলে তোমাকে 56 বছর রিটায়ার করতে হবে। কিন্তু যদি এমন হয় যে তুমি রিক্রুট হয়েছো, তোমার যখন বয়স 58 বছর, এবার নিয়ম অনুযায়ী কী বলছে না, তোমাকে 6 বছর কার্যকাল থাকতে হবে অথবা 62 বছর বয়স হলে তোমাকে রিটায়ার করতে হবে। এবার তুমি যদি 58 বছর বয়সে তুমি রিক্রুট হও স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে, তাহলে 6 বছর মানে কত হবে? 64 ইয়ার এজ হতে হবে। তো 64 ইয়ার এজ তুমি যেতে হবে না, তাহলে তোমার কার্যকাল হবে 4 বছর। 62 এজ হলেই তোমাকে রিটায়ার করতে হবে। তো এখানে অপশান অনুযায়ী উঠতে হবে 6 বছর এবং 62 বছর। এই 62 বছরটা এটা কিন্তু হাইকোর্টের ক্ষেত্রেও প্রযোজ্য। পরে যখন হাইকোর্ট নিয়ে আলোচনা করবো তখন এই বিষয়ে বলে দেবো। নেক্সট প্রশ্ন, দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন হোল্ড অফিস ফর? আগেরটা বলছে স্টেট পাবলিক সার্ভিস কমিশন, এটা বলছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর যে মেম্বার হয় সে কতদিন অফিসে থাকে, অফিসের দায়িত্ব থাকে চেয়ারম্যান এবং মেম্বার? তো উত্তর হবে 6 বছর এবং 65 বছর। এই হিসাবটা ঠিক একই হবে। তুমি যদি রিক্রুট হও, তোমার যদি 62 বছর 65 বছর বয়স হয়ে যায় কিন্তু 6 বছর কার্যকাল না হয়, তাহলেও তোমাকে রিটায়ার করতে হবে। যেটা আগে হবে সেটাই। চেয়ারম্যান এবং মেম্বারের কার্যকাল হবে হয় 6 বছর অথবা তার 65 বছর বয়স পর্যন্ত, যেটা আগে হবে সেটাই তার কার্যকাল হবে। নেক্সট, হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন প্রভিশন রিলেটেড টু ইউপিএসসি? বলতে আছে যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর বিষয়ে সংবিধানের কোন অংশে রয়েছে? কোন অংশে, সংবিধানের কোন অংশে? বলতে আছে সংবিধানের কোন অংশে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের বিষয়ে রয়েছে? উত্তর হবে সি, 14। সংবিধানের 14 নম্বর অংশে বা 14 নম্বর পার্টে এই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং
স্টেট পাবলিক সার্ভিস কমিশন, দুটো বিষয়ই রয়েছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশন দুটোই একই অংশে রয়েছে সংবিধানে, সেটা হলো 14 নম্বর অংশ, পার্ট 14। এ সময় মনে রাখবে যে এটা হচ্ছে 315 থেকে 323 নম্বর আর্টিকেলের মধ্যে আসে। 315 থেকে 323 নম্বর আর্টিকেলের মধ্যে 14 নম্বর পার্টের এই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশন বা এসপিএসসি সম্পর্কে রয়েছে। নেক্সট প্রশ্ন, হু ডিটারমাইন দ্য কন্ডিশন অফ সার্ভিস অফ দ্য চেয়ারম্যান অ্যান্ড আদার মেম্বার অফ ইউপিএসসি। বলতে চাইছে যে ইউপিএসসির যে চেয়ারম্যান হয় এবং তার যে মেম্বার, অন্য যে মেম্বাররা হয়, তাদের যে সার্ভিসের কন্ডিশন সেটা কে নির্ধারণ করে, তাদের যা কী কী কেমন মাইনে পাবে, তাদের অ্যালাউন্স কী হবে, এইসব বিষয় কে নির্ধারণ করে? তো উত্তর হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর তাদের সার্ভিসের যে কন্ডিশন, ইউপিএসসি যে মেম্বার এবং ইউপিএসসির যে চেয়ারম্যান, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান, তাদের সার্ভিস যে কন্ডিশন সেটা নির্ধারণ করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, অ্যাট প্রেজেন্ট হু ইজ দ্য চেয়ারম্যান অফ ইউপিএসসি? বর্তমানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মতো প্রশ্ন, তো উত্তর হবে প্রদীপ কুমার যোশী। প্রদীপ কুমার যোশী হচ্ছে বর্তমানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান। বাকি যারা রয়েছে তারা হচ্ছে অন্যান্য মেম্বার, আদার্স মেম্বারের মধ্যে পড়ে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে একজন চেয়ারম্যান থাকেন আর কয়েকজন মেম্বার থাকে। তো এই প্রদীপ কুমার যোশী হচ্ছে ইনি ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান। নেক্সট প্রশ্ন, অ্যাট প্রেজেন্ট হু ইজ দ্য চেয়ারম্যান অফ ফিনান্স কমিশন? বর্তমানে ফিনান্স কমিশনের চেয়ারম্যান কে? বর্তমানে ফিনান্স কমিশনের চেয়ারম্যান কে? তো উত্তর হবে নন্দ কিশোর সিং। নন্দ কিশোর সিং। বাকি যারা রয়েছে তারাও এই ফিনান্স কমিশনের মেম্বার, কিন্তু চেয়ারম্যান হচ্ছে নন্দ কিশোর সিং। এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের মতো প্রশ্ন, দেখে রাখবে। নেক্সট প্রশ্ন, অ্যাট প্রেজেন্ট হু ইজ দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? এটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে, এটা আপডেট করে নেবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসে। তো বর্তমানে ইলেকশন কমিশনের চেয়ারম্যান হচ্ছেন সুশীল চন্দ্র। এপ্রিল মাসে উনি রিক্রুট হয়েছে, সুশীল চন্দ্র। ওনার আগে ছিল সুনীল আরোরা, প্রথম যে অপশান রয়েছে সুনীল আরোরা, উনি এর আগে ইলেকশন কমিশনের চেয়ারম্যান ছিলেন। তো বর্তমানে ভারতের নির্বাচন কমিশনের চেয়ারম্যান হচ্ছে সুশীল চন্দ্র, এর আগে ছিল সুনীল আরোরা। নেক্সট, ফিনান্স কমিশন ইজ কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এভরি, মানে ভারতের রাষ্ট্রপতি কত সময় অন্তর ফিনান্স কমিশন গঠন করে? তো এখানে অপশান দেখে বলছে 5 ইয়ার, মানে 5 বছর ছাড়া ফিনান্স কমিশন গঠন করে। নেক্সট অপশান বলছে 5 ইয়ার অর আর্লিয়ার টাইম হি কনসিডার নেসেসারি, মানে 5 বছর অথবা তার কম সময় যখন সে প্রয়োজন মনে করে। অপশান সি বলছে এনি টাইম হি কনসিডার নেসেসারি, যে কোনো সময় সে প্রয়োজন মনে করে, যখন সে প্রয়োজন মনে করবে তখন সে করবে। অথবা বলছে বোথ এ অ্যান্ড সি, অর্থাৎ 5 বছর অথবা যখন সে মনে করবে, রাষ্ট্রপতি যখন মনে করবেন। তো বিষয় হচ্ছে এটা বোঝার বিষয় আছে, এখানে মনে রাখবে অপশান অনুযায়ী উত্তর হবে অপশান বি, এটাই বেস্ট অপশান। কারণ কি, হ্যাঁ 5 বছরের জন্য 5 বছর ছাড়া ছাড়া রাষ্ট্রপতি ফিনান্স কমিশন গঠন করে, কিন্তু বিষয় হচ্ছে এর আগেও তিনি চাইলেই করতে পারে। এবার অপশান সি দেখো, অপশান সিতে বলছে এনি টাইম হি কনসিডার নেসেসারি, তার মানে কি সে 6 বছর ছাড়া, মানে রাষ্ট্রপতি কি 6 বছর ছাড়া ছাড়া ফিনান্স কমিশন গঠন করতে পারে? না। বা 6 বছর বা 8 বছর ছাড়া ছাড়া না, 5 বছর অথবা তার থেকে কম বছর বয়সে, এনি টাইম নয়, 5 বছর অথবা তার কম বছরের মধ্যে, ঠিক আছে? তো উত্তর অপশান অনুযায়ী উত্তর হবে অপশান বি, 5 বছর অথবা তার কম সময়ের মধ্যে রাষ্ট্রপতি যখন প্রয়োজন মনে করে ফিনান্স কমিশন গঠন করে। নেক্সট কোশ্চেন, in which part of the Indian Constitution there is a provision for the establishment of the State Public Service Commission? বলতে আছে in which part of the Indian Constitution, মানে ভারতের সংবিধানের কোন অংশে একটা প্রভিশন রয়েছে স্টেট পাবলিক সার্ভিস কমিশন স্ট্যাবলিশমেন্টের জন্য, মানে রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশন সেটা প্রতিষ্ঠার জন্য সংবিধানের কোন অংশে প্রভিশন রয়েছে। তো একটু আগেই বলেছি যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশন গঠন সংবিধানে একই জায়গাতে রয়েছে, সেটা হলো সংবিধানের পার্ট 14-এ ইউপিএসসি এবং এসপিএসসি দুটো গঠনেরই প্রভিশন রয়েছে এবং দুটো আর্টিকেলও সেম, 315 থেকে 323, শুধুমাত্র কিছু কন্ডিশন আলাদা। মনে রাখবে যে পার্ট 14 অর্থাৎ 14 নম্বর পার্টের 315 থেকে 323 নম্বর ধারায় ইউপিএসসি এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশন নিয়ে রয়েছে। নেক্সট প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট
চিফ ইলেকশন কমিশনার, এটা বহু পরীক্ষাতে পড়েছে, বহু পরীক্ষাতে এটা এসেছে। হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার? ভারতের চিফ ইলেকশন কমিশনার কে, মানে ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে? তো উত্তর হবে সুকুমার সেন, অপশান বি। এখানে দেখো অপশানে সব কটা এস দিয়ে দিয়েছে, মানে গুলিয়ে যাবে যদি কেউ তাড়াহুড়ো করে উত্তর দেয়, তো গুলিয়ে যাবে। উত্তর হবে সুকুমার সেন। এর আগে বলেছি প্রথম অপশান যেটা রয়েছে সুশীল চন্দ্র, ইনি বর্তমানে চিফ ইলেকশন কমিশনার রয়েছে। আর যেটা রয়েছে অপশান ডিতে সুনীল আরোরা, উনি ওই সুশীল চন্দ্রের আগে নির্বাচন কমিশনার ছিলেন। তো এই সুশীল চন্দ্র 2021 সালের এপ্রিল মাসের নতুন নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন। তো প্রথম নির্বাচন কমিশন স্বাধীনতার সময় 1950 সাল নাগাদ ছিলেন, সেটা হলো সুকুমার সেন। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং পোস্ট ক্যানট বি হেল্ড বাই দ্য রিটায়ার্ড চেয়ারম্যান অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন? অর্থাৎ বলতে চাইছে যে রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশন রয়েছে সেখানকার চেয়ারম্যান রিটায়ারমেন্টের পরে কোন পদে আর যেতে পারবে না। মানে এখানে কিছু কন্ডিশন রয়েছে যে তুমি যদি চেয়ারম্যান একবার হয়ে যাও যে কোনো একটা পার্টিকুলার পদে তুমি আর যেতে পারবে না, সেটা কোন পদে? অপশান দেখো, মেম্বার অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, মানে ইউপিএসসির মেম্বার হিসাবে আর নিযুক্ত হতে পারবে না যিনি একবার স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে রিটায়ার হয়েছে। নেক্সট বলছে চেয়ারম্যান অফ দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ বলতে চাইছে যে ইউপিএসসির চেয়ারম্যান হতে তিনি পারবেন না, যিনি একবার রিটায়ার করেছে স্টেট পাবলিক সার্ভিস কমিশন থেকে, তিনি আর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হতে পারবেন না। থার্ড অপশান বলছে মেম্বার অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন ইন এনি আদার স্টেট, বলতে চাইছে যে আর অন্য কোনো স্টেটের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হতে পারবে না বা মেম্বার হতে পারবে না। ঠিক আছে, সহজ কথা এখানে বলতে চাইছে যে কোনো একজন ব্যক্তি যিনি কোনো একটা রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে ছিলেন এবং পরবর্তীকালে তিনি রিটায়ার করেছিলেন, তো তিনি কোন পদে আর বসতে পারবেন না? তো এখানে প্রথম বলছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার হতে পারবে না, দ্বিতীয় বলছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হতে পারবে না, তৃতীয় বলছে যে অন্য কোনো স্টেটের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হতে পারবে না, এবং শেষে বলছে এ আর সি দুটোই, মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার হতে পারবে না এবং অন্য কোনো স্টেটের মেম্বার হতে পারবে না। তো এখানে অপশন অনুযায়ী উত্তর হবে অপশন সি, কারণ যিনি একবার একটা স্টেটের পাবলিক সার্ভিস কমিশন থেকে রিটায়ার করেছে, প্রেসিডেন্ট চাইলেই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার করতে পারে, অথবা প্রেসিডেন্ট চাইলেই তাকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানও করতে পারে, কিন্তু অন্য কোনো স্টেটের তিনি আর মেম্বার হতে পারবে না। নেক্সট, হুইচ আর দ্য টু বেস ইয়ার of the population, which are the two base year of population taken by the 15th Finance Commission for the tax calculation for state? মানে রাজ্যের যে ট্যাক্স ক্যালকুলেশন সেটা করার জন্য 15তম যে ফিনান্স কমিশন বা অর্থ কমিশন, সেটা কোন সালের পপুলেশনকে বেস ইয়ার হিসাবে ধরেছিল, মানে কোন সালের পপুলেশনকে ধরে যে ট্যাক্স ক্যালকুলেশন সেটা হয়েছিল। এই রিসেন্ট যে 15th ফিনান্স কমিশন হয়েছিল, তো সেটা রিসেন্ট যে সেন্সাস 2011, সেই 2011 সালে যে পপুলেশন ডেটা, সেই পপুলেশন ডেটার উপর ভিত্তি করে রাজ্যের যে ট্যাক্স সেটা ক্যালকুলেশন করেছিল। এটা বলছে 15th ফিনান্স কমিশন, মনে রাখবে। রিসেন্ট যে ডেটা হয় তার উপরে ভিত্তি করেই করা হয়। এবার একটু হার্ড লেভেলের কোশ্চেন, একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রশ্ন। এটা হবে স্টেট ইলেকশন কমিশন, ও আচ্ছা শর্টকাট লেখা আছে, স্টেট ইলেকশন কমিশন কন্ডাক্টস অল ইলেকশন টু দ্য পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটিস, বলছে যে রাজ্যের যে নির্বাচন কমিশন তা পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির যে ইলেকশন সেটা কন্ডাক্ট করে থাকে। দ্বিতীয় অপশান বলছে স্টেট ইলেকশন কমিশনার টু বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, মানে স্টেট ইলেকশন কমিশনার নিয়োগ করে প্রেসিডেন্ট। এগুলো দুটো স্টেটমেন্ট ছিল, এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে পাশে যে অপশান রয়েছে ABCD, তো এই অপশানের মধ্যে কোনটা ঠিক হবে, মানে এই দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা ঠিক, ঠিক আছে, বলতে হবে। তো দেখো প্রথম বলছে ওয়ান অনলি, মানে বলতে চাইছে যে স্টেট ইলেকশন কমিশন রাজ্যের পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি ভোট অর্গানাইজ করে। অপশান বিতে বলছে স্টেট ইলেকশন কমিশন যে রয়েছে তার চেয়ারম্যানকে বা তার কমিশনারকে বা স্টেট ইলেকশন কমিশনারকে প্রেসিডেন্ট নিয়োগ করে। দ্বিতীয় অপশানে বলছে স্টেট ইলেকশন কমিশনারকে প্রেসিডেন্ট নিয়োগ করে। এটা ভুল হবে, কারণ কি না, স্টেট ইলেকশন কমিশনের যে কমিশনার রয়েছে তাকে নিয়োগ করে গভর্নর। তো উত্তর হবে
কোনটা ঠিক? প্রথমটা শুধুমাত্র ঠিক, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি ইলেকশন করে থাকে, তো অপশান এ উত্তর হবে, ওয়ান অনলি। ঠিক আছে, ওয়ান অনলি অপশান ছিল, টু অনলি অপশান ছিল, বোথ ওয়ান অ্যান্ড টু, নাইদার ওয়ান অ্যান্ড টু, এগুলো তো হবে না, কারণ কি না প্রথম যেটা অপশান ওটা স্টেট ইলেকশন কমিশন করে থাকে। নেক্সট প্রশ্ন, এটাও একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রশ্ন। বলছে স্টেট ইলেকশন কমিশনার ক্যান বি রিমুভড অনলি ইন দ্য সেম ম্যানার অ্যান্ড অন দ্য সেম গ্রাউন্ড অ্যাজ জাজ অফ এ হাইকোর্ট। মানে স্টেট ইলেকশন যে কমিশনার ওনাকে রিমুভ করা যায় শুধুমাত্র সেই নিয়মের উপর ভিত্তি করে যেটা দ্বারা হাইকোর্টের যে জাজ হয় তাকে রিমুভ করা হয়। মানে বলতে চাইছে যে হাইকোর্টের জাজের রিমুভের কারণ এবং স্টেট ইলেকশন কমিশনারের রিমুভের কারণ একই। ঠিক আছে, দ্বিতীয় অপশান বলছে স্টেট লেজিসলেচার হ্যাভ নো পাওয়ার টু লেজিসলেট অন এনি ম্যাটার রিলেটিং টু ইলেকশন টু পঞ্চায়েত। পঞ্চায়েত ইলেকশন করার কোনো ক্ষেত্রে কোনো স্টেট লেজিসলেচারে কোনো পাওয়ার নেই। এটা তো একটু আগেই বললাম যে রাজ্যের যে নির্বাচন কমিশন তারাই রাজ্যের পঞ্চায়েতে ভোট করে থাকে, তো সেই হিসাব অনুযায়ী স্টেট লেজিসলেচারে পাওয়ার রয়েছে, এখানে বলছে নো পাওয়ার বলছে, সুতরাং অপশান বিটা ভুল। এখানে কি জানতে চেয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর নট কারেক্ট, মানে কোন স্টেটমেন্টটা কারেক্ট নয়, মানে ভুল। তো দেখো অপশান বি যেটা বলছে, অপশান 2 যেটা বলছে, স্টেটমেন্টে যে 2 যেটা বলছে সেটা বলছে স্টেট লেজিসলেচারে কোনো পাওয়ার নেই, কিন্তু পাওয়ার তো রয়েছে, সুতরাং 2টা ভুল হচ্ছেই। প্রথমটা কি বলছে যে ইলেকশন কমিশনের যে চেয়ারম্যান ইলেকশন কমিশনার এবং হাইকোর্টের বিচারপতি তাদের রিমুভের কারণ একই, তো উত্তর হবে অপশান বি। কারণ কি না দ্বিতীয়টাই একমাত্র করা যায় না, বাকিগুলো কিন্তু অপশান ঠিক, আর প্রথম যেটা অপশানটা রয়েছে যে স্টেটমেন্টটা রয়েছে সেটা ঠিক। নেক্সট প্রশ্ন, দ্য প্রসেস অফ রিমুভাল অফ চিফ ইলেকশন কমিশনার ইজ সিমিলার টু দ্যাট অফ দ্য রিমুভাল অফ সুপ্রিম কোর্ট জাজ। বলতে চাইছে যে চিফ ইলেকশন কমিশনার রয়েছে তার রিমুভের যে কন্ডিশান এবং সুপ্রিম কোর্টের যে জাজ তার রিমুভের কন্ডিশান একই। দ্বিতীয় অপশান বলছে হি ক্যান বি রিমুভড বাই এ সিম্পল মেজরিটি ইন দ্য পার্লামেন্ট, তাকে পার্লামেন্টের সিম্পল মেজরিটিতে রিমুভ করা যায়। তো এর মধ্যে কোন স্টেটমেন্টটা ভুল? প্রথম স্টেটমেন্ট বলছে যে সুপ্রিম কোর্টের জাজ এবং চিফ ইলেকশন কমিশনারের রিমুভ করার ক্রাইটেরিয়া একই। দ্বিতীয় স্টেটমেন্টে বলতে চাইছে সহজভাবে একজন চিফ ইলেকশন কমিশনারকে পার্লামেন্টের সিম্পল মেজরিটি ভোটের মাধ্যমে রিমুভ করা যায়। তো এর মধ্যে কোনটা ভুল? এখানে যে সিম্পল মেজরিটি বলছে এটাই ফ্যাক্টর, কারণ কি না সিম্পল মেজরিটি না, এটা হবে স্পেশাল মেজরিটি, 2/3 মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, এই ক্রাইটেরিয়া থাকে 2/3 মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, এটা হচ্ছে স্পেশাল মেজরিটি। এখানে বলছে সিম্পল মেজরিটি, ভুল কোনটা হবে না স্টেটমেন্টের সেকেন্ড স্টেটমেন্ট, তো উত্তর হবে বি, সেকেন্ড অনলি। ফার্স্টটা ঠিক আছে, কারণ মনে রাখবে যে স্টেটের যে ইলেকশন কমিশনার রয়েছে ওনার রিমুভের যে ক্রাইটেরিয়া তার সঙ্গে হাইকোর্টের রিমুভের ক্রাইটেরিয়া মিল আছে, এবং ইউনিয়ন যে ইলেকশন কমিশনার রয়েছে তার রিমুভের যে ক্রাইটেরিয়া এবং সুপ্রিম কোর্টের জাজের রিমুভের ক্রাইটেরিয়া একই, সুতরাং এখানে ভুল হচ্ছে দ্বিতীয়টা। এখানে সিম্পল মেজরিটি না, পার্লামেন্টে স্পেশাল মেজরিটি অর্থাৎ 2/3 মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং যদি হয় তবেই একজন চিফ ইলেকশন কমিশনারকে রিমুভ করা যায়। এখানে সিম্পল মেজরিটি বলেছে, তাই দ্বিতীয়টা ভুল, অপশান অনুযায়ী অপশান বি অ্যান্সার হবে। নেক্সট, দ্য ডিসিশন অফ দ্য কমিশন ক্যান অনলি বি চ্যালেঞ্জ ইন দ্য সুপ্রিম কোর্ট। দ্বিতীয় বলছে আফটার দ্য ডিক্লারেশন অফ ইলেকশন রেজাল্ট দ্য কমিশন ক্যান নট রিভিউ এনি রেজাল্ট অন ইটস ওন। মানে প্রথম বলছে কমিশনের যে ডিসিশান ভোট সংক্রান্ত মানে ইলেকশন কমিশনের যে ডিসিশান সেটা নিয়ে শুধুমাত্র সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যায়। দ্বিতীয় অপশানে বলছে ভোট হয়ে যাওয়ার পরে তার আর রিভিউ করা যায় না। দ্বিতীয় অপশান বলছে ভোটের রেজাল্ট একবার ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে কমিশন আর কোনো রেজাল্ট রিভিউ করতে পারে না। তো ভেবে দেখো প্রথম যে অপশানটা বলছে শুধুমাত্র সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যায়, এটা ভুল, কারণ শুধুমাত্র সুপ্রিম কোর্ট নয়, অনলি নয়। যদি অনলিটা না থাকতো তাহলে এটাও ঠিক হতো, কিন্তু এখানে যেহেতু অনলি রয়েছে, অনলি সুপ্রিম কোর্ট, এটা ভুল। কারণ কি না হাইকোর্টেও চ্যালেঞ্জ করা যায় এবং পিটিশন করা যায়, পিটিশন দাখিল করা যায়। দ্বিতীয় যে অপশান বলছে যে আফটার দ্য ডিক্লারেশন অফ ইলেকশন রেজাল্ট, মানে ইলেকশন রেজাল্ট একবার ডিক্লেয়ার হয়ে গেলে সেটা কি কখনো রিভিউ করতে পারে ইলেকশন কমিশনার? ইলেকশনের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে কমিশনের আর কোনো ক্ষমতা থাকে না যে সেটা ইলেকশনের রেজাল্টটাকে আবার রিভিউ করবে। তো পশ্চিমবঙ্গে বর্তমানে এই সিচুয়েশনটা রয়েছে, মানে একসময় ছিল, দাবি করছিল সবাই। যাই হোক, তো এখানে অপশন অনুযায়ী ভুল হবে
ওয়ান, অর্থাৎ উত্তর হবে এ, ওয়ান অনলি। কারণ কি না, সুপ্রিম কোর্টেও চ্যালেঞ্জ করা যায় এবং হাইকোর্টেও চ্যালেঞ্জ করা যায়, ঠিক আছে, যেখানে ভুল জানতে চেয়েছে, তাই ওটা হবে অপশান এ, ওয়ান অনলি। নেক্সট প্রশ্ন, এটা আজকে শেষ প্রশ্ন। হু ইজ দ্য ফার্স্ট ওম্যান চেয়ারম্যান অফ ইউপিএসসি? ইউপিএসসির প্রথম মহিলা চেয়ারম্যান কে? উত্তর হবে আন্না রাজাম মালহোত্রা, আন্না রাজাম মালহোত্রা। এটা আজকে শেষ প্রশ্ন। পরের দিনে আরও 25টা প্রশ্ন দেবো, দিলে ইলেকশন কমিশন, ইউপিএসসি, স্টেট পাবলিক সার্ভিস কমিশন এবং ফিনান্স কমিশন শেষ হয়ে যাবে। তারপরে অন্য কনস্টিটিউশনাল বডি নিয়ে প্রশ্ন দেব। তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। একটু তাড়াতাড়ি বলতে হলো, যাই হোক, ধন্যবাদ।